আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামের আজকে হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারের লেকচার 9। সো এই লেকচার আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি নিয়ে, এবং এটা পর্যায়ভিত্তিকভাবে কিভাবে এটার চেঞ্জ হয়, বাড়ে নাকি কমে, গ্রুপ ভিত্তিক বাড়ে নাকি পর্যায়ভিত্তিক বাড়ে বা কমে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকের লেকচারে। সো এখানে দেখো কয়েকটা নাম্বার দেওয়া আছে। আমাদের অন্যান্য কোর্সে যদি ভর্তি হইতে চাও কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পাশাপাশি কেমিস্ট্রি সেকেন্ড পেপার কিংবা বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তুমি এই নম্বরে ডিরেক্টলি ফোন দিতে পারো, অথবা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এছাড়াও তুমি যদি চাও, আমাদের এফবি পেজ আছে মেডিকেল থার্স্টার, সেটাতে যোগাযোগ করতে পারো। এফবি গ্রুপ মেডিকেল থার্স্টার এবং কুইক অনলাইন স্কুল, সেগুলোতে জয়েন হতে পারো। ঠিক আছে। তো আমাদের কিন্তু সামনে এইচএসসি 22-এর এবং 23-এর কিন্তু মেডিকেল এডমিশন প্রোগ্রামও চলে আসতেছে। ঠিক আছে। সো তোমরা একাডেমিক প্রোগ্রামগুলো যেভাবে যেমন এইখান থেকে তুমি পাবা, আমাদের মেডিকেল এডমিশন প্রোগ্রামগুলোতেও কিন্তু তোমরা জয়েন করতে পারবা। ঠিক আছে। সো সবসময় আমাদের পেজ কিংবা গ্রুপের সাথে কানেক্টেড থাকলে তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবা। আচ্ছা, তো আমরা পড়ানো শুরু করি। আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার একটু ডিটেলসে আমি প্রথমে ডেফিনেশনটা বুঝাবো। আমার হয়তো বা ডেফিনেশন বুঝাইতে 20-30 মিনিট লাগতে পারে, বাট এটা দরকার আসলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি জিনিসটা তোমরা ফিল করাটা। ঠিক আছে। তবে এর আগে অবশ্যই তোমার লেকচার 9-এর আগ পর্যন্ত যে লেকচারগুলো হয়েছে সেগুলো কিন্তু দেখে আসতে হবে, কারণ আমার লেকচার কিন্তু তুমি হুট করে মাঝখানে আইসা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে। সো আমরা শুরু করি। দেখো, আয়নাইজেশন এনার্জির কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে ধরো আমরা একটা পরমাণু আছে আমার কাছে, এখানে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে এখানে অনেকগুলো তোমার কক্ষপথ আছে, অনেকগুলো কক্ষপথ আছে। সো এই ধরো যে নিউক্লিয়াসের প্রত্যেকটা কক্ষপথে কী করতেছে, এই পরমাণুটার প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন এক্সিস্ট করতেছে। এদিকে আরও ভিন্ন ভিন্ন ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, তারপরে এদিকে ইলেকট্রন আছে। সো আমরা কি করি, আমরা যদি এই পরমাণুটাকে শক্তি দিই, আমরা তাপ দিতে পারি বা আলোক শক্তি দিতে পারি, আমরা বিভিন্ন শক্তির বিভিন্ন ধরনের রূপ আছে। আমরা যদি এই পরমাণুর কোনো ইলেকট্রনকে শক্তি দিই, তখন সেই ইলেকট্রনগুলো কি করবে, উচ্চতর শক্তি স্তরে গমন করবে। ধরো আমি এই ইলেকট্রনটাকে একটু শক্তি দিলাম, তাহলে এই ইলেকট্রনটা কি করবে, তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। এই ইলেকট্রনটা কি করবে, তার উচ্চতর শক্তি স্তরে গমন করবে। সো এটা হচ্ছে যদি আমি একটা সার্টেন এনার্জি আমি সেই অ্যাটমটার মধ্যে দেই, তখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা আমরা সবাই জানি। কিন্তু ধরো আমরা যদি এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে যদি আমরা তোমার শক্তি দেই, তখন কি হয়, এই শেষ কক্ষপথের পরে কিন্তু আরও অনেক কক্ষপথ আছে যেগুলোতে ইলেকট্রন নাই, বাট সেই কক্ষপথগুলো এক্সিস্ট করে। তোমরা দেখবা, আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়ছি, সেকেন্ড চ্যাপ্টারে যখন আমরা প্যাস্টেন সিরিজ, লাইম্যান সিরিজ পড়তেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে এক একটা কক্ষপথের পরে অসীম পর্যন্ত কক্ষপথ বিস্তৃত থাকতে পারে। বাট মেইন কথাটা হচ্ছে যে আমরা যখনই একটা ইলেকট্রনকে শক্তি দিব, তখনই সে উচ্চতর শক্তি স্তরে যাবে। বাট আমরা যদি শক্তি দিতে দিতে এমন একটা শক্তি দিই, তখন একটা টাইমে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে যাইতে 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 একটা টাইমে ওই ইলেকট্রনটা সেই অ্যাটমটাকে বা সেই পরমাণুটাকেই ছেড়ে চলে যাবে। কি বললাম, যে আমরা যখন একটা ইলেকট্রনকে শক্তি দিতে থাকবো, প্রথমে কী হবে, সে উচ্চতর শক্তি স্তরে গমন করবে। কিন্তু আমরা যদি আরও বেশি শক্তি দিতে থাকি, তো দিতে থাকলে একটা টাইমে এই ইলেকট্রনটা এই উচ্চতর শক্তি স্তর এইভাবে যাইতে যাইতে একটা টাইমে সে গিয়ে একেবারে ওই অ্যাটমটা ছেড়ে চলে যাবে। তো যখন ধরো এখানে আমার সোডিয়াম আছে, সোডিয়ামের এখানে হচ্ছে তোমার 11টা প্রোটন আছে, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন, এখানে হচ্ছে আরও একটা ইলেকট্রন। সো আমরা যখন এটাকে শক্তি দিতে থাকলাম, তখন কি হলো, এই ইলেকট্রনটা ধরো যে সেই শক্তি পায়, সেই ইলেকট্রনটা একেবারে পরমাণু থেকে ছুটে গেল সেই ইলেকট্রনটা, তখন এখানে যে সোডিয়াম ছিল সেইটা সোডিয়াম প্লাস হয়ে গেল, অর্থাৎ আয়ন হয়ে গেল। এখন দ্যাট মিনস এই যে আমি পরমাণুটাকে আয়নে রূপান্তরিত করলাম, সেই আয়নে রূপান্তরিত করার জন্য আমি যতটুকু শক্তি দিছি, সেই শক্তিটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি মানে কি, আয়ন করতে আমার যতটুকু শক্তি প্রয়োগ করা লাগে। কিন্তু বইয়ের ডেফিনেশন এরকম দেওয়া না, আমি বইয়ের ডেফিনেশনটা লিখতেছি, এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রথম বেসিকটা, যে আমরা যদি একটা পরমাণুকে আয়নে রূপান্তরিত করতে যাই, তখন আমার যেই পরিমাণ শক্তি দিতে হবে সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। বাট এক্সাক্ট ডেফিনেশন বইয়ের মধ্যে দেখো কি লেখা, আমি বইয়ের ডেফিনেশনটা লিখি। বইয়ের ডেফিনেশনটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর
কোনো পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, গ্যাস অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাকে কি শক্তি বলে? আয়নীকরণ শক্তি বলে। তাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে। এখানে অবশ্যই ডেফিনেশনটা আরও একটু চেঞ্জ আসবে। একটি পরমাণু জায়গায় আমরা এক মোল কনসেপ্ট আনবো, ওটা তুমি পরে যেতে চাইতেছি। দেখো এখানে অনেকগুলো কথা, আমার প্রত্যেকটা কথা বুঝতে হবে, প্রত্যেকটা কথা। গ্যাসীয় অবস্থায়, কেন গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে, কেন অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। কেন শক্তির প্রয়োজন হয় বা কেন শক্তির খরচ হয়, তিনটা আনসার আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমত গ্যাসীয় অবস্থায়, সেকেন্ডলি কেন অসীম দূরত্বে আমাকে সেই ইলেকট্রনটাকে সরাইতে হবে। আচ্ছা এখন দেখো, ধরো এটা হচ্ছে আমার একটা পরমাণু, এই পরমাণুটার এখানে একটা প্রোটন আছে আর এই কক্ষপথে তোমার একটা ইলেকট্রন আছে। ফর সিম্পল যে আমরা হাইড্রোজেনের কথাই চিন্তা করতেছি। এখন এই যে প্রোটন আছে, এই যে ইলেকট্রন আছে, কি বললাম, এই যে প্রোটন আছে, এই যে ইলেকট্রন আছে, এটা হচ্ছে পজিটিভ চার্জ। এটাকে যদি আমি নাম দিই Q1, এটাকে যদি আমি নাম দিই Q2, তাদের মধ্যে একটা কুলম্ব ফোর্স এক্সিস্ট করতেছে, রাইট? আমরা জিনিসগুলো পড়ে আসছি, সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি, অথবা তুমি যদি ক্লাস 9-10-এর স্থিরতড়িতের কনসেপ্টে যাও, সেখানে তুমি দেখবা দুইটা চার্জ যখন এক্সিস্ট করে তখন তাদের মধ্যে একটা বল এক্সিস্ট করে। সেটা আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে। যেহেতু এরা বিপরীতধর্মী চার্জ, সেহেতু তাদের মধ্যে কি করবে, একটা আকর্ষণ বল কাজ করতেছে। এবং এই আকর্ষণ বলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? কুলম্ব বলের মাধ্যমে বা কুলম্বের ফোর্সের সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি, যে তাদের মধ্যকার যে আকর্ষণ বল F = C × Q1 Q2 বাই তাদের মধ্যকার যে দূরত্ব, এটা দূরত্ব দিলাম D বাই মধ্যকার দূরত্বের স্কয়ার F = C × Q1 Q2 বাই D স্কয়ার। সূত্র যাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে এইদিকে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিরাজ করতেছে বা কুলম্ব বল বিরাজ করতেছে। সো তুমি কি করতে চাইতেছো, এই বলের এগেইনস্টে, দেখো তাদের আকর্ষণ বল কোন বরাবর? আকর্ষণ বল হচ্ছে এই ডিরেকশন বরাবর। আকর্ষণ বল হচ্ছে কোন বরাবর? এই ডিরেকশন বরাবর। তুমি কি করতে চাইতেছো, এই বলের এগেইনস্টে তুমি সেই ইলেকট্রনটাকে সরায় ফেলতে চাইতেছো। বলের এগেইনস্টে সেই ইলেকট্রনটাকে সরাইতেছো মানে বলের এগেইনস্টে তুমি ওই প্রোটন থেকে ইলেকট্রনটাকে দূরে সরায় ফেলতেছো। ফর এক্সাম্পল, ইলেকট্রনটাকে তুমি এদিকে নিয়ে আসলে, ইলেকট্রনটাকে যদি তুমি এইদিকে নিয়ে আসো, দ্যাট মিনস তুমি ওই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে দূরত্বটাকে চেঞ্জ করলে। সো কোনো একটা জায়গায় যদি এই দুইটা ফ্যাক্টর কাজ করে, ফোর্স আর সরণ, বল আর সরণ যদি কাজ করে, তখন একটা নতুন ফ্যাক্টর আসে, যে ফ্যাক্টরটাকে আমরা বলি ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে F × S, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। দ্যাট মিনস তুমি যখন এখানের একটা ইলেকট্রনকে এই বলের বিরুদ্ধে তুমি সরাবা, তখন ওই বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হবে। বলের বিরুদ্ধে তোমার কি করতে হবে? বলের বিরুদ্ধে তোমার কাজ করতে হবে। বলের বিরুদ্ধে কি করতে হবে? তোমার কাজ করতে হবে। তো বলের বিরুদ্ধে কাজ করা, কাজ মানে ফিজিক্সের ভাষায় শক্তি, তার মানে তোমার এদিকে শক্তি দিতে হবে। তুমি যদি বলের বিরুদ্ধে কাজ করতে চাও, তোমার শক্তি দিতে হবে। ধরো আমার হাতে এটা আছে, এবার এটার নিচে অভিকর্ষ বল কাজ করতেছে, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি এটাকে তুলতে চাই, অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ করতে চাই, তাহলে আমার কি হইতেছে? শক্তি খরচ হবে না আমার? একটু পরে আমি কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব, মানে আমার শক্তি খরচ হচ্ছে। তো দ্যাটস ইট, যে আমি যখন
একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, নিউক্লিয়াসের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল বিরাজ করতেছে। সেই আকর্ষণ বলের বিরুদ্ধে যখন আমি কাজ করব, তখন আমার কি করতে হবে? শক্তি খরচ করতে হবে বা আমার শক্তির প্রয়োজন হবে। যদি আমি সেই প্রয়োজনীয় শক্তি সরবরাহ না করতে পারি, তাহলে সেই ইলেকট্রনটাকে দূরে সরানোটা পসিবল না। দেখো, ইলেকট্রনটা প্রোটনটাকে আকর্ষণ করতেছে, আমি সরাইতে চাইতেছি, ইলেকট্রনটা আবার পিছনে ব্যাক করতে চাইতেছে, ওই ব্যাক করার এগেইনস্টে আমাকে কাজ করতে হইতেছে। তার মানে আমার কি হইতেছে? তোমার শক্তির প্রয়োজন পড়তেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, আমি ইলেকট্রনটাকে সরাই দিলাম, কিন্তু আমি যে সেই ইলেকট্রনটাকে সরাইলাম, কেন সেটাকে অসীম দূরত্ব পর্যন্ত সরাইতে হবে? আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশনে কেন আসলো অসীম দূরত্ব পর্যন্ত আমাকে সেই ইলেকট্রনটাকে সরাইতে হবে? কি বললাম? আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশনে কেন এটা আসলো যে সেই ইলেকট্রনটাকে আমার অসীম দূরত্ব পর্যন্ত সরাইতে হবে? সেটা কারণ হচ্ছে, দেখো ভাইয়া, তুমি জানো যে সেই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা আকর্ষণ শক্তি বিরাজ করতেছে, তুমি ইলেকট্রনটাকে নিয়ে দিকে রাইখা দিলা, এটার কনসিকোয়েন্স কী হবে জানো? বাংলা সিনেমায় তোমরা দেখছো না যে নায়ককে খুব বেশি ভালোবাসে, কিন্তু তোমার নায়ক হচ্ছে রিক্সাওয়ালা, নায়িকা হচ্ছে বড় বাপের বেটি। তো বাবা চায় না যে, ওই চৌধুরী সাহেব চায় না যে ওই নায়িকা আর ধরো যে ওই অপু বিশ্বাস আর সাকিব খানের মধ্যে বিয়েটা হোক। সো চৌধুরী সাহেব কী করলেন? এই অপু বিশ্বাসকে একটা রুমের ভিতরে আটকায় রাখলেন। তারপরে দেখা গেল সাকিব খান অন্য জায়গায় চলে যাইতেছে, অপু বিশ্বাস হঠাৎ করে দরজা ভাঙা সামহাও ম্যানেজ করে সে বের হয়ে পড়লো এবং সাকিব খানের কাছে চলে গেল। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ থাকে, তুমি একটু দূরে সরায় রাখলেও একটু পরে তারা আবার পিছনে ব্যাক করে ফেলবে, তারা আবার তাদের ওই একসাথে মিলে যাবে, একসাথে মিশে যাবে, আবার তারা ওই আকর্ষণের প্রভাবে আবার তারা কাছাকাছি চলে আসবে। দ্যাটস দ্য এক্সাক্ট টার্ম, তারা কাছাকাছি চলে আসবে। সো এখানে যদি তুমি চিন্তা করো, আচ্ছা এই সাইডটাতে, বাম সাইডটাতে মনে হয় যে একটু আলু পড়তেছে, আমি ডান সাইডটাতে লিখবো সব কিছু। আচ্ছা ঠিক আছে, এই সাইড থেকে লিখবো। দ্যাট মিনস এইখানে তুমি ইলেকট্রনটাকে সরাইলা, তুমি চাইছো কি যে ওই পরমাণুটাকে তুমি আয়নে রূপান্তরিত করবা, তুমি ইলেকট্রনটাকে সরাই দিলা। কিন্তু এই যে ইলেকট্রনটাকে সরাইলে তো ইলেকট্রনটা একটু পরে আবার চলে আসবে। কারণ কি? কারণ ভাইয়া এই প্রোটন আর এই ইলেকট্রনের মধ্যে তো আকর্ষণ শক্তি বিরাজ করতেছে। সো এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যদি আকর্ষণ শক্তি বিরাজ করে, তুমি যদি একটু পরে নিয়ে রাইখা দাও, তুমি আয়ন করতে চাচ্ছ, বাট আয়ন করার উদ্দেশ্যে তুমি সফল হইতে পারতেছো না। কারণ তুমি ইলেকট্রনটাকে নিয়ে বাইরে রাখলেও ইলেকট্রনটা আবার কক্ষপথে ফিরে আসবে, কারণ তাকে প্রোটন আকর্ষণ করতেছে। আর যখন সেখানে আকর্ষণটা এক্সিস্ট করতেছে, তুমি যখন সেখানে তার অপোজিট ফোর্সটা দেওয়া বন্ধ করে দিবা, তখন সেই ইলেকট্রন আবার পিছনে ব্যাক করে ফেলবে, আবার কক্ষপথে ব্যাক আসবে। তোমার যে আয়ন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তুমি সফল হবে না। দ্যাট মিনস আমি যদি সত্যি সত্যি থিওরিটিক্যালি আয়ন করতে চাই একটা পরমাণুকে, আমাকে সেই ইলেকট্রনটাকে এমন দূরত্বে সরাইতে হবে, আমাকে কী করতে হবে? ওই ইলেকট্রনটাকে এমন দূরত্বে সরাইতে হবে যেন এখানে যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল, সেই আকর্ষণ বল থাকেই না, অর্থাৎ আকর্ষণ বল জিরো হয়। বুঝতে পারছো কিনা? আমি যদি এই ইলেকট্রনটাকে এমন কোনো দূরত্বে সরাইতে পারি, যেই দূরত্বে যাওয়ার পরে সেই ইলেকট্রন আর সেই প্রোটনের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বল বিরাজ করবে না, তখন আমি এক্স্যাক্টলি শিওরলি বলতে পারবো ওকে দ্যাটস ইট। এই টাইমে আমি শিওরলি বলতে পারতেছি এখন যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল নাই, আকর্ষণ বল জিরো, সেহেতু ওই ইলেকট্রনটা আবার ব্যাক করে কক্ষপথে আসবে না। এখন তার মানে আমাদেরকে সেই জিনিসটা নির্ধারণ করতে হবে, সেই জিনিসটা নির্ণয় করতে হবে যে সেই ইলেকট্রনটাকে আমার কত দূরত্বে পাঠাইতে হবে, কোন দূরত্বে গেলে সেই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী চার্জ জিরো হয়। ওকে, সো এটা আমরা এখন বের করব। ধরো এখানে আমার একটা প্রোটন আছে। এখন এই প্রোটন এখানে আছে এবং ধরি যে এই প্রোটনের ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রোটন, এবং এইখানে আমি ইলেকট্রনটাকে নিলাম। সো এই প্রোটনকে আমি দিলাম Q1 চার্জ, এটাকে দিলাম আমি Q2 চার্জ। এই Q1 এবং Q2 চার্জের মধ্যে আমি যদি এই এরিয়ার বাইরে নিয়ে যাই, অর্থাৎ ধরো যে আমি এতটুকু দূরত্বে যদি নিয়ে যাই, এতটুকু দূরত্বের নাম দিলাম ধরো যে x দূরত্ব, আমি যদি এই x দূরত্বে নিয়ে যাই, তখন এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বল থাকবে না। অর্থাৎ আমি যদি সূত্র লিখি, তাহলে সূত্র ইকুয়ালস টু কি হবে? F ইকুয়ালস টু কুলম্ব বল, তাদের মধ্যে কতটুকু আকর্ষণ বল বিরাজ করে? C ইন্টু Q1 Q2
বাই এক্স স্কোয়ার। এই এক্স দূরত্বে যদি আমি নিতে পারি, সেই এক্স দূরত্বে নিলে সেখানের বলের মান কত হবে? 0 হবে। তাহলে সমীকরণে বলের মান 0 বসা, সমীকরণে যদি বলের মান 0 বসায় তাহলে কি আসে? 0 ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, কি আসে? সি ইন্টু Q1 Q2 বাই এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, দ্যাট মিনস আমি একটা ভগ্নাংশ পাইছি, যে ভগ্নাংশের মান আমাকে 0 বানাইতে হবে। দেখো এটা, এই সমীকরণটা আমি সলিউশন করতে চাইতেছি, যে আমি একটা ভগ্নাংশ পাইছি, যেই ভগ্নাংশ বা আমি একটা ফ্র্যাকশন পাইছি, যে ফ্র্যাকশনটার মান আমাকে 0 বানাইতে হবে। একটা ভগ্নাংশ দুইটা উপায় 0 হইতে পারে। প্রথম উপায়টা একেবারে ইজি, লবের কোনো একটা ভগ্নাংশের লবের মান যদি 0 হয় সেটা আলটিমেট রেজাল্টের মান 0 হবে। অর্থাৎ আমি যদি লিখি 0/3 এটা ইকুয়ালস টু হবে 0। আমি যদি লিখি 0/4, 0 এটাও 0। আমি যদি লিখি 0/1 কোটি, 1 crore যদি লিখি তাহলে এটাও ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লবের মান যদি 0 হয়ে যায় তাহলে এটার আলটিমেট রেজাল্টের মান 0। তাহলে এখানে দেখো আমরা দেখি যে এখানে সি ইন্টু Q1 Q2 তাদের মধ্যে যদি কোনো একজন 0 হয় তাহলে তাদের গুণফল 0 হবে, আলটিমেট পুরো ভগ্নাংশটাই 0 হবে। কারণ লবের মান 0 হলে, লবের মান 0 হলে আলটিমেট রেজাল্টের মান 0। তবে দেখো ভাই, সি একটা কনস্ট্যান্ট, সি একটা ধ্রুবক, যেটার ভ্যালু আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম্ব। তোমরা পড়ে আসছো। অথবা তোমরা এটা দেখো যে ভাই এফ ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা তো 0 হইতে পারে না, এটার একটা ভ্যালু আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম্ব। ভাই Q1 একটা প্রোটন এক্সিস্ট করতেছে, তার মানে প্রোটনের চার্জ অলরেডি আছে, যেটা হচ্ছে প্লাস 1.6 × 10⁻19 কুলম্ব। এটা কিন্তু 0 না, এটা নন জিরো জিনিস। এবং সেখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনেরও চার্জ আছে, ইলেকট্রনের চার্জ কিন্তু 0 না, ইলেকট্রনের চার্জ হচ্ছে কত? -1.6 × 10⁻19 কুলম্ব। অর্থাৎ এইখানে আমার যে লবগুলো আছে সেই লবগুলোর প্রত্যেকটা আলটিমেটলি প্রত্যেকটা ভ্যালু হচ্ছে তোমার নন জিরো জিনিস। সো নন জিরো জিনিস গুণ করে তুমি 0 পাবা না। এখানে তুমি গুণ করো 9 × 10⁹, 1.6 × 10⁻19 কুলম্ব, 1.6 × 10⁻19 কুলম্ব করে দেখো, এটার মান কোনোভাবেই 0 আসবে না। পজিটিভ নেগেটিভ যে কোনো একটা ভ্যালু আসবে, বাট 0 কখনই আসবে না। তাহলে দেখো, একটা ভগ্নাংশকে যদি আমার লবের মান 0 না হয় তাহলে তো এটা 0 হইতে পারতেছে না। অন্য আরও একটা ওয়েতে আমরা 0 বানাইতে পারি ভগ্নাংশটাকে, সেটা হচ্ছে হরের মানকে যদি আমরা ক্রমান্বয়ে বাড়ায় দিই। দেখো উপরের পুরা মানটা একটা কনস্ট্যান্ট, কারণ সি তো কনস্ট্যান্টই, প্রোটনের চার্জও চেঞ্জ হবে না, ইলেকট্রনের চার্জও চেঞ্জ হবে না। সো আলটিমেটলি প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ যদি কোনোটাই যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু উপরের যেই মানটা, সেই উপরের মানটা কনস্ট্যান্ট। এখন ধরো আমি ধরে নিলাম উপরের মানটা যদি কনস্ট্যান্ট রেখে, উপরের মানটা ধরো যে 1, আমরা যদি লবের মান কনস্ট্যান্ট রেখে হরের মান বাড়াইতে থাকি তখন আলটিমেটলি রেজাল্ট 0-র দিকে যাইতে থাকে। সিম্পল কনসেপ্ট। ধরো আমি লবের মান 1 রাখলাম, নিচে দিলাম 1, তাহলে আনসার কত আসলো ভাইয়া? 1। দেখো লবের মান 1 দিলাম, হরের মান দিলাম 10, হরের মান 10 গুণ বাড়াইলাম, তখন আমার আনসার 0.1 চলে আসলো। হরের মান, তখন আমার আলটিমেট রেজাল্টের মান 10 গুণ কমে গেল। আচ্ছা আমি যদি এখানে 1/10 না দিই, আমি যদি দিই 1/100 কি আসে? 0.01। আমি যদি দিই 1/1000 তাহলে কি আসে? 0.001। আমি যদি দিই 1/1000, আমি যদি দিই 1/10,000 তাহলে কত আসে? 0.00001। তার মানে দেখো, আমি একটা ভগ্নাংশের লবের মান কনস্ট্যান্ট রেখে হরের মান আমি যত বাড়াচ্ছি আলটিমেট রেজাল্টের মান তত কমে যাচ্ছে, অর্থাৎ তত 0-র দিকে যাচ্ছে। দেখো 0.1 এটা থেকে ছোট হচ্ছে 0.01, এটা থেকে ছোট হচ্ছে 0.001, এটা থেকে ছোট হচ্ছে 0.0000, 4টা 0.1। সো আলটিমেটলি মোটামুটি এটা 0ই। সো আমরা এখানে 10,000 দিলাম না, আমরা এখানে 1 কোটি দিলাম, 1 কোটি দিলাম না, 100,000 কোটি দিলাম, 100,000 কোটি না, একেবারে আমরা 100 বিলিয়ন 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 কোটি দূরত্বে আমরা সরাই নিলাম। তো আমরা যদি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি দূরত্বে সরাই নিই 1/এত দিলে সেটার আনসার 0. ধরো যে আমরা যদি 100 কোটি নিচে দিই তাহলে 0.000 এরকম 100 কোটিটা শূন্য আর 1 আসবে। 0.0 পয়েন্টের পরে যদি 100 কোটিটা শূন্য থাকে তারপরে একটা 1 আসে, এটা তো আলটিমেটলি 0। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি নিচের জিনিসটাকে যদি আমরা একেবারে অসীম বানায় ফেলি, আমরা বড় করলাম 100 কোটি না, 100 কোটি থেকে আরও বড়, যত বড় চিন্তা করতে পারো তার থেকেও বড় আমরা যদি অসীম বানায় ফেলি তখন আলটিমেট রেজাল্টের মান কি আসবে? 0 আসবে। তো দ্যাট মিনস
যে এই ভগ্নাংশটার মান তখনই জিরো হওয়া পসিবল যখন আমার এই যে দূরত্ব, সেই দূরত্ব আলটিমেটলি অসীম হবে। সেটাকে যদি আমি অসীম বানায় দিই তখন আলটিমেটলি আমি আলটিমেট রেজাল্টের মান জিরো পাবো। দ্যাট মিনস তুমি যখন সেই ইলেকট্রনটাকে সরাইতেছো আয়নের উদ্দেশ্যে, তোমাকে অবশ্যই সেই ইলেকট্রনটাকে অসীম দূরত্বে নিয়ে সরায় রাখতে হবে। যদি অসীম দূরত্বে নিয়ে সরায় রাখতে পারো তখনই কেবল তুমি বলতে পারবা আই এম 100% শিওর যে এই ইলেকট্রনটা ব্যাক করে আসবে না, এই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল জিরো থাকবে। সেই কারণেই দেখো ডেফিনেশনটা দেওয়া আছে যে পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে। এই কারণে আমরা অসীম দূরত্বের ব্যাপারটা ক্যালকুলেশন করি। এখন তুমি বলতে পারো ভাই আমরা তো অসীম দূরত্ব পর্যন্ত যাইতে পারবো না, ইলেকট্রনটাকে কে নিয়ে রাখে আসবে? কেউ নিয়ে রাখে আসে না, এটা আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা বের করা যায়, তোমার কেউ নিয়ে রাখে আসতে হয় না, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যালি জিনিসটা বের করা যায়, ক্যালকুলাস দিয়ে বের করা যায়। আমাদের হাতে ক্যালকুলাস আছে। সো ক্যালকুলাস খুব মানে একটা আমাদের মডার্ন একটা টুলস, যে টুলস যে তুমি একেবারে অসীম পর্যন্ত কি হইতেছে সেই জিনিসটার পুরো ভ্যালু তুমি বের করে নিয়ে আসতে পারবা। সো এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে কেন নিতে হচ্ছে সে ততটুকু জিনিস বুঝছো কিনা, যে আমার যদি ইলেকট্রনটাকে যদি অসীম দূরত্বে না নিই তবে 0.0000% হইলেও পসিবিলিটি থাকে সেই ইলেকট্রনটা ব্যাক করার। সো আমি একটু পসিবিলিটি রাখতে চাচ্ছি না, আমি ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সরাই নিব যেন তাদের মধ্যে আকর্ষণ বল জিরো হয়। আকর্ষণ বল জিরো হলে সেই ইলেকট্রনটা আর ব্যাক আসবে না। আমি যেই আয়ন করতে চাচ্ছিলাম সেই আয়ন করার মতো আমি কি করতে পারলাম, আমি আয়ন করার মতো সেই সামর্থ্য তখন অর্জন করতে পারলাম, অর্থাৎ আমি সেই পরমাণুটাকে আয়নে রূপান্তরিত করতে পারলাম। দ্যাট মিনস এই জন্য ডেফিনেশনটা আসছে এইটা যে কোনো পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এবং এটা এখানে দেখো প্রথমে কেন গ্যাসীয় অবস্থায় লিখছে, কারণ তুমি যখন ওই পরমাণুটাকে তাপ দিতে থাকবা পরমাণুটা আস্তে আস্তে কি হইতে থাকবে, পরমাণুটার মধ্যে তাপ দিতে থাকলে আমরা কি জানি পদার্থের আণবিক গতিতত্ত্ব পড়ে আসছে কি, পরমাণুকে যখন তাপ দেওয়া হয় তখন কি হয়, এটা কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে একটা টাইমে সে কি হয়, তরল হয়, তরলের পরে কি হয়, গ্যাস হয়। সো এই গ্যাসিয়াস ফর্মে যাওয়ার পরে একটা ইলেকট্রন ছাড়ে, এর আগে কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ে না। সো দ্যাটস ওয়াই এখানে লেখা এরকম যে গ্যাসীয় অবস্থায়। তাহলে দেখো ডেফিনেশনটা কি আসলো, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে কতটুকু দূরত্বে সরিয়ে নিতে, অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে পরিমাণ কাজের প্রয়োজন হয় তাকে কি বলা হয়, আয়নীকরণ শক্তি বলা হয়। আশা করি সবাইকে আমি ডেফিনেশনটা বুঝাইতে পারছি এবং জীবনে ভুলবা না। এখন সমস্যা হচ্ছে যে ভাইয়া আমরা ওই একটা পরমাণু নিয়ে কাজ করতে পারি না। প্রথমত একটা পরমাণু এত ছোটো একটা জিনিস যেটা নিয়ে আমরা এখন দেখতেও পারি না ঠিকঠাক মতন, একেবারে খেয়ালও করতে পারি না, মানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এখনও ঠিকঠাক মতন ভালোভাবে দেখা যায় না। সো একটা পরমাণুকে নিয়ে আমরা সেটার আবার শক্তি হিসাব করাটা একটু টাফ আমাদের জন্য। আমরা কি করি এক্স্যাক্টলি, এক মোল পরমাণু নিই। ধরো আমার সোডিয়ামের আয়নীকরণ শক্তি আমি নির্ণয় করতে চাচ্ছি, সোডিয়ামের আয়নীকরণ শক্তি যদি আমি নির্ণয় করতে চাই আমি কি করবো, সোডিয়ামের 1 মোল পরমাণু নেব। সুবিধাটা কি, 1 মোল পরমাণু আমি দেখি, 1 মোল যদি সোডিয়ামের পরমাণু নেন 23 গ্রাম সোডিয়াম পরমাণু নিলেই হবে, 23 গ্রাম সোডিয়াম পরমাণু। সো আমি এই 23 গ্রাম সোডিয়াম পরমাণুকে নিয়ে ল্যাবরেটরিতে কাজ করতে পারবো, প্র্যাকটিক্যালি কাজটা করতে পারবো। সো আমরা নর্মালি যেটা করি সেই 23 গ্রাম বা 1 মোল পরমাণুর আয়নীকরণ শক্তি বের করি। সেটাকে আমরা জানি যে 1 মোল পরমাণুতে কতটি পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23, পরে ওইটা দিয়ে ভাগ দিয়ে একটির জন্য কতটুকু লাগে সেটা আমরা বের করতে পারি। অথবা অনেকে ডেফিনেশনটাকে এইভাবে দেয় যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর 1 মোল শেষ কোনো 1 মোল পরমাণুর 1 মোল কোনো পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অনেকে আবার ওইটাও হিসাব করে যে 1 মোলেরটা হিসাব করে, আবার অনেকে আবার 1 মোল বের করে অ্যাভোগাড্রো সংখ্যক ভাগ দিয়ে একটাও বের করতে পারে। যাই করো জিনিস সেমই, বা রেজাল্ট ভিন্ন আসবে, বাট জিনিসটা কনসেপ্টটা সেমই, ঠিক আছে? সো এখন আমরা যাই পর্যায় সারণীতে বাম থেকে যখন আমরা ডান দিকে যাব তখন আলটিমেটলি কি হবে, বাম থেকে যদি ডান দিকে যাই তখন কি হবে, এবং আমরা যদি উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকি তখন কি হবে। দেখো আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করে। আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করে। আমি ফ্যাক্টরগুলো লিখি। প্রথমত যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এটাকে না লিখে আমরা লিখতে পারি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ না লিখে আমরা লিখতে পারি হচ্ছে আমরা লিখতে পারি সাইজ অফ দ্য অ্যাটম। কেন সাইজ অফ দ্য অ্যাটম ইম্পর্টেন্ট আমি তোমাকে জিনিসটা বুঝাইছি। আরও একটা জিনিস এখানে কাজ করে সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রন কনফিগারেশন এখানে ইম্পর্টেন্ট। ইলেকট্রন কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস আর কি।
ইলেকট্রন বিন্যাস, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কার্যকরী নিউক্লিয়ার চার্জ, সাইজ অফ দ্য অ্যাটম মানে পরমাণুর আকার, ইলেকট্রন কনফিগারেশন, স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, সবগুলো কাজ করে। আমি আস্তে আস্তে এক একটা করে ব্যাখ্যা দিব। যদি তোমাদের বইয়ে ভিন্নটা লেখা, তোমাদের বইয়ে যেটা লেখা সেটা আমি দেখাই দেবো, কারণ মেডিকেল এডমিশনের জন্য এমসিকিউতে সেটা তোমাদেরকে দিয়ে দিতে পারে। আচ্ছা দেখো কি হয়, আমরা যখন বাম থেকে ডান দিকে যাই, ধরো এদিকে আমার লিথিয়াম আছে, এদিকে বেরিলিয়াম আছে, তারপরে এদিকে বোরন আছে, তারপরে এদিকে কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, সরি হ্যাঁ না, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপরে নিয়ন, এভাবে আছে। আচ্ছা সো লিথিয়াম থেকে বেরিলিয়াম, আমরা বাম থেকে যত ডানে যাব পরমাণুর আকার কি হইতে থাকবে, তত কমতে থাকবে, রাইট? কেন কমতে থাকবে? বিকজ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, আমরা আগে লেকচারে পরে আসছি। আর বাম থেকে যত ডানে যাব, পরমাণুর আকার কী হবে, পরমাণুর আকার তত কমতে থাকবে। তো এটা হচ্ছে একটা পরমাণু। দেন বেরিলিয়ামের ক্ষেত্রে কী হবে, পরমাণুর আকার কমে যাবে, বোরনের ক্ষেত্রে কী হবে, পরমাণুর আকার আরও কমে যাবে। ধরো এদিকে দুইটা নিউক্লিয়াস না, চার্জ বাড়তেছে, পজিটিভ চার্জ বাড়তেছে, ইলেকট্রনও বাড়তেছে, দিয়ে দেখা দিলাম। মেইন কথা হচ্ছে তুমি বাম থেকে যত ডানে যাবা পরমাণুর আকার কী থাকবে, তত কমতে থাকবে। পরমাণুর আকার কমতে থাকলেও এখানে কি হবে দেখো, এই নিউক্লিয়াসে তোমার ধরো এইদিকে লিথিয়ামের ক্ষেত্রে 3টা প্লাস ছিল, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা প্লাস, এটার ক্ষেত্রে 5টা প্লাস। একটু এদিকে লিখি, বোঝা যাচ্ছে না, কোনো ওইভাবে লিখতে তো হবে না। আচ্ছা এদিকে দাঁড়ায় লিখি, লিথিয়ামে ধরো 3টা ছিল, এদিকে একটা ইলেকট্রন ছিল, বেরিলিয়ামের হচ্ছে তোমার 4টা প্রোটন, 1টি ইলেকট্রন, 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথ, আমি শেষ কক্ষপথ দিতেছি, এদিকে 5টা প্রোটন, এদিকে জাস্ট হচ্ছে তোমার একটা ছোটো দেওয়ার দরকার ছিল, একটা ছোটো দিই। আচ্ছা দেখো এখন দেখো, আমরা বাম থেকে যত ডানে যাব পরমাণুর আকার কী হবে, তত কমবে। পরমাণুর আকার কমা মানে এই যেই নিউক্লিয়াস এবং এই যেই তোমার প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়া। দেখো আমরা পড়ে আসছি যে ডাব্লিউ ইকুয়ালস টু কি, এফ এস। এখানে যদি এফ এর মান বাড়ে অথবা এস এর মান তোমার বাড়ে, যেটাই বাড়ুক না কেন তোমার আলটিমেটলি কি হবে, ও আচ্ছা এই এস এর মান তো ওইটা না, ওই এস এর মান তো ওইটা না, এফ এর এস এর মান ভিন্ন। আচ্ছা এফ এর মানটা আমি লিখি, এফ ইকুয়ালস টু কী পাই এখানে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ, এফ এর মান কি, সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আমি এটা কীভাবে লিখি, ডাব্লিউ ইকুয়ালস টু কি, এফ এস। দেখো এই এসের পরিচয় কিন্তু প্রোটন আর ইলেকট্রনের দূরত্ব না, এই এসের পরিচয় হচ্ছে তুমি যতটুকু দূরত্বে সরায় নিতেছ। সো আমি যেহেতু সকল পরমাণুর ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিতেছি, সো এই এস সকল ক্ষেত্রে সেম। ভালোভাবে চিন্তা করো, এই এসের পরিচয় কি, এই এসের পরিচয় হচ্ছে আমি ওই ফোর্সের এগেনস্টে যতটুকু দূরত্বে সরায় নিছি, সো এই এস মানে আমি অসীম দূরত্ব পর্যন্ত সরায় নিছি। সো এস সকল ক্ষেত্রে সেম, কারণ আমি এইটারও যখন আয়োনাইজেশন এনার্জি বের করবো তখন এইটার ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিব, এটার ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিব, এটার ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিব। সো এই এস সকল ক্ষেত্রে সেম। তাইলে আমার এখানে যে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন যে কাজ, ওয়ার্ক, এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, এই এফ এর উপর। এফ যত বাড়বে আয়োনাইজেশন এনার্জি কী হবে, তত বাড়বে। আচ্ছা দেখো এফ ইকুয়ালস টু কী জানি, এফ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট ইন্টু প্রোটনের চার্জ ইন্টু ইলেকট্রনের চার্জ বাই ডি স্কোয়ার। তাদের এই ডি এর পরিচয় কি, এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো আর ইন্টু এস তো আছে, এস তো সব ক্ষেত্রে সেম, সো এস নিয়ে আমার কোনো প্যারা নেই। প্যারা হচ্ছে দেখো এখানে এটা কনস্ট্যান্ট, কিন্তু আমি বাম থেকে যত ডানে যাইতেছি প্রোটনের চার্জ কী হইতেছে, তত বাড়তেছে। তাহলে প্রোটনের চার্জ বাড়ে, ইলেকট্রনের চার্জ তো কনস্ট্যান্ট থাকে, ইলেকট্রনের চার্জ ম্যাটার না, প্রোটনের চার্জ কী হইতেছে তোমার বাড়তেছে। সো প্রোটনের চার্জ যদি বাড়ে তার মানে কি, আয়নীকরণ শক্তি কী হবে, বাড়বে। আবার দেখো বাম থেকে যত ডানে যেতেছে পরমাণুর আকার তত কমতেছে। পরমাণুর আকার যদি কমে, দেখো একটা ভগ্নাংশের নিচের হরের মান যত কমবে ভগ্নাংশটা তত বড় হবে, অর্থাৎ আলটিমেটলি ওইটার আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি তোমার বাড়তে থাকবে। বাম থেকে যত ডানে যাব আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি তত বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে, কারণ বাম থেকে আমরা যত ডানে যাব
বাম থেকে আমরা যত ডানে যাব পরমাণুর আকার তত ছোট হইতে থাকবে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান বাড়তে থাকবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মান বাড়া মানে ইফেক্টিভলি শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যাবে। ক্ষমতাটা বেড়ে যাওয়ার মানে আকর্ষণ করে যদি ধরে রাখতে চায় আমার বেশি শক্তি দিতে হবে এটাকে, ইলেকট্রনটাকে সরাইতে। ম্যাথমেটিক্যালিও বলতে পারো তুমি এভাবে থিওরিটিক্যালিও বলতে পারো। বাম থেকে ডানে গেলে কী হয়? বাম থেকে ডানে গেলে কী হয়? বাম থেকে ডানে গেলে পরমাণুর তুমি আকার কমার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ে। আমার বেশি আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়, যেহেতু বেশি আকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয় সেহেতু আমার বেশি শক্তি লাগবে। সো তুমি নিজেই দেখো, এখানে ধরো যে 5টা চুম্বক আছে, এখান থেকে সরাইতে যতটুকু এনার্জি লাগবে এখানে 3টা চুম্বক আছে, এখান থেকে সরাইতে কম এনার্জি লাগবে। আচ্ছা, উপর দিক থেকে যদি নিচ দিকে আমরা নামি, উপর থেকে যদি আমরা নিচ দিকে নামি তাহলে কী হবে বলো? উপর দিক থেকে যদি নিচ দিকে নামি, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কী হয়? বাড়ে। আমি এটাকে এভাবে দেখাইতে পারি, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কী হয় তোমার? বাড়ে। বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কী হচ্ছে? বাড়ে। আচ্ছা, এখন আমরা যদি উপর দিক থেকে নিচে আসি তাহলে কী হয়? ধরো যে 1 নম্বর গ্রুপ আছে আমাদের H Li Na K Rb CS Fr। সো এখানে খেয়াল করো, এখানে কী হইতেছে আলটিমেটলি উপর দিক থেকে যখন নিচের দিকে যাইতেছে তখন এখানে ছিল 1টা শেল, এখানে আসে তোমার 2টা শেল, এখানে আসে তোমার 3টা শেল। পরমাণুর আকার বাড়তেছে, দেখো পরমাণুর আকার বাড়তেছে মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাইতেছে। শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাইতেছে মানে কি? কম আকর্ষণের বিরুদ্ধে আমার কম কাজ করতে হবে। কম আকর্ষণ করে আছে, তাদেরকে সেপারেট করাটা তো ইজি, কম শক্তি খরচ করতে হবে। সো সেই জন্যে উপর দিক থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কী হতে থাকে তোমার? কমতে থাকে, কারণ কম শক্তি দিয়ে আমি ইলেকট্রনগুলোকে সরাই ফেলতে পারবো। সো দেখো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধরো এদিকে হাইড্রোজেনের চার্জ হচ্ছে, হাইড্রোজেনের প্রোটন হচ্ছে 1টা, লিথিয়ামের হচ্ছে 3টা, সোডিয়ামের হচ্ছে 11টা, পটাশিয়ামের হচ্ছে 19টা, তারপরে এরকমভাবে প্রোটনও বাড়তেছে। সো আমরা যদি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে ডেসক্রাইব করতে চাই তাহলে ম্যাথমেটিক্যালি কী আসে দেখো, ম্যাথমেটিক্যালি জিনিসটা আসে এরকম যে W = C ইন্টু প্রোটন ইন্টু ইলেকট্রন বাই কি D² ইন্টু S তো সব ক্ষেত্রে সেম, এটা নিয়ে আমাদের প্যারা নাই, প্যারা হচ্ছে এটা নিয়ে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আমরা যত উপর দিক থেকে নিচে যাচ্ছি তত কি হচ্ছে ভাইয়া? উপর দিক থেকে নিচে যাচ্ছি তত প্রোটনের সংখ্যা বাড়তেছে। প্রোটন বাড়া মানে এদিকে দেখো ভগ্নাংশের উপরের মান বাড়া মানে ভগ্নাংশের আলটিমেট রেজাল্টের মান বেড়ে যাওয়া। তাহলে ভাই আয়নাইজেশন এনার্জি তো বাড়ার কথা, উপর দিক থেকে নিচে যাচ্ছে আয়নাইজেশন এনার্জি বাড়তেছে। দেখো এটার একটা অপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে তখন দূরত্বটা। দেখো তুমি যখন উপর দিক থেকে নিচে আসবা তখন দূরত্ব কী হবে? বেড়ে যাবে। তো দূরত্ব যদি বেড়ে যায় তখন এই যে আয়নাইজেশন এনার্জি, সেই আয়নাইজেশন এনার্জি কমে যাবে। দ্যাট মিনস আগে একটা ফ্যাক্টরি কাজ করতেছিল, এখানে শুধুমাত্র একটা ফ্যাক্টরি কাজ করতেছিল, দুইটাই সেম ডিরেকশানে কাজ করতেছিল। অর্থাৎ W = যদি আমি দেখি C ইন্টু P ইন্টু E বাই D² ইন্টু S। এখানে কি হচ্ছিল দেখো, প্রোটন সংখ্যা বাম থেকে ডানে গেলে প্রোটন সংখ্যা বাড়তেছিল, প্রোটন সংখ্যা বাড়া মানে এখানে ওয়ার্কের পরিমাণ বাড়া। আর আবার বাম থেকে যত ডানে যেতেছে পরমাণুর আকার তত ছোটো হইতেছে, পরমাণুর আকার ছোটো হওয়া মানে আকার ছোটো হয়ে যাওয়া, আকার যত ছোটো হবে এটা তত বাড়বে, আয়নাইজেশন এনার্জি তত বাড়বে। সিম্পল, একটা ভগ্নাংশের হরের মান যত কমবে লবের মান তত বাড়বে, লবের মান না, হরের মান যত কমবে আলটিমেট রেজাল্টের মান তত বাড়বে। দেখো 1/1, এটার আনসার কত? 1/10, এটার আনসার কত? 0.1। তার মানে দেখো আমার লব না, আমি হর নিয়ে চিন্তা করি, হরের মান দেখো, হর এখানে কত আছে? 1, এখানে হর কত আছে? 10। হরের মান যত বাড়তেছে আলটিমেট রেজাল্টের মান আসলে 1, এখন আছে 0.1। তার মানে হরের মান 10 গুণ বাড়ছে, রেজাল্ট 10 গুণ কমে গেছে। তার মানে উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরে ভাই এইটার বুঝো না কেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এইখানে আমি যখন বাম থেকে ডানে যাইতেছি সেম পর্যায়ে, তখন আমাকে দুইটা জিনিসেই প্রোটনের চার্জ প্লাস দূরত্ব, দুইটা জিনিসে আমাকে সাপোর্ট দিচ্ছে যে আয়নাইজেশন এনার্জি বাড়াইতে হবে। কারণ দূরত্ব কমে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, প্রোটনের চার্জ বাইরে গেলে অর্থাৎ প্রোটনের পরিমাণ বাইরে গেলে এখানে আয়নাইজেশন এনার্জি বাড়ে।
সো দুইটাই বাড়তেছে, অর্থাৎ আমি এইখানে বাম থেকে ডানে গেলে আমি শিওরলি বলতে পারতেছি যে ভাই আয়নাইজেশন এনার্জি বাড়বে বাড়বে বাড়বে, সব দিক থেকেই বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে যখন তুমি আসবা, এই ক্ষেত্রে একটা প্রবলেম, যে এই ক্ষেত্রে আমাকে প্রোটন সংখ্যা বাড়তেছে, তো প্রোটন সংখ্যা বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জি বাড়তেছে, আবার দূরত্ব বাড়তেছে, দূরত্ব বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জি কমে যাচ্ছে। এখন ভাই তাহলে কোন ফ্যাক্টরটা ডমিনেট করবে? এইদিকে যেই ফ্যাক্টরটা ডমিনেট করে সেটা হচ্ছে দূরত্ব, এদিকে দূরত্ব ফ্যাক্টরটা কমে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রোটন সংখ্যা বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জি যতটুকু বাড়ে, দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আয়নাইজেশন এনার্জি তার থেকে বেশি কমে। এটা তোমাকে বোঝাই। ধরো প্রোটন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আয়নাইজেশন এনার্জি 10 বাড়লো, তাহলে 10 আয়নাইজেশন এনার্জি অ্যাড হয়েছে, কিন্তু এই দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আয়নাইজেশন এনার্জি তো কমে যায়। এখন দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আয়নাইজেশন এনার্জি যে কমলো, সেই কমার রেটটা এই আগের রেটটা থেকে বেশি, অর্থাৎ আগে সেটা 10 বাড়ছে, +10 হয়েছে, কিন্তু এখন দূরত্ব বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জি কমে গেছে, সেটার কমার পরিমাণটা এই বাড়ার পরিমাণটা থেকে বেশি, অর্থাৎ সেটা ধরো যে -15 কমে গেছে। তাহলে 15 যদি কমে যায়, তাহলে আলটিমেট টোটাল রেজাল্টের মান 5 কমে গেছে। অর্থাৎ এইভাবে হিসাব করতে গিয়ে আয়নাইজেশন এনার্জি উপর দিক থেকে যখন তুমি নিচের দিকে যাবে, আয়নাইজেশন এনার্জি কমতে থাকবে। ব্যাপারটা এরকম, কেউ আমাকে 10 টাকা দিল, মানে আমার 10 টাকা বেড়ে গেছে, কিন্তু আমি ওদিক দিয়ে 15 টাকা খরচ করে বসে থাকলাম, তার মানে আমার দিন দিন আমার টাকার পরিমাণ কী হইতে থাকবে? কমতেই থাকবে, ঋণ হইতে থাকবে। কেন? কারণ আমি যত টাকা ইনকাম করতেছি তার থেকে বেশি ব্যয় করতেছি। সো এখানে প্রোটনের পরিমাণ বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জি যতটুকু বাড়ে, দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আয়নাইজেশন এনার্জি তার থেকে বেশি কমে, কমার কারণে আলটিমেট রেজাল্টের মান, নেট রেজাল্টের মান আলটিমেটলি কমে যায়। সো দ্যাটস ওয়াই আমি উপর দিক থেকে যত নিচের দিকে যাবো, আয়নাইজেশন এনার্জির মান তত কমতে থাকবে। আমি উপর দিক থেকে যত নিচের দিকে যাবো, আয়নাইজেশন এনার্জির মান কী হইতে থাকবে? তত কমতে থাকবে। উপর দিক থেকে যত নিচে যাবো, আয়নাইজেশন এনার্জির মান কী হইতে থাকবে? তত কমতে থাকবে। আচ্ছা দেখো, কাহিনী এই পর্যন্তই শেষ না, আরও কিছু পড়াবো। এই যে আমরা ট্রেন্ডটা পড়লাম, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, উপর দিক থেকে নিচের দিকে গেলে আয়নাইজেশন এনার্জি কমে, এই ট্রেন্ডটার মধ্যে কোনো কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হবে। আমরা যদি একটু গ্রাফটা দেখি, গ্রাফটা আমি পরে দেখাচ্ছি, আমি জাস্ট কয়েকটা জায়গায় একটু ধরাই দিই। ধরো এদিকে বেরিলিয়াম আর বোরন, এদিকে নাইট্রোজেন আর অক্সিজেন, এদের কথা একটু আমরা চিন্তা করি দেখি। দেখো, বেরিলিয়াম থেকে বোরনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কথা ছিল, এটা ট্রু কিনা? বেরিলিয়াম থেকে বোরনের আয়নাইজেশন এনার্জি বেশি হওয়ার কথা, কারণ কি? বেরিলিয়াম থেকে বোরন ডানে অবস্থিত, বাম থেকে যত ডানে যাবে আয়নাইজেশন এনার্জি তত কী হবে? এই যে দেখো বাড়তেছে, আয়নাইজেশন এনার্জি তত কী হবে? বাড়তে থাকবে। তাহলে বেরিলিয়াম থেকে বোরনের আয়নাইজেশন এনার্জি সিম্পলি বাড়ার কথা ছিল, বাট তুমি দেখো পরীক্ষা হলে লিখে দিছে যে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বোরন থেকে বাড়তে কেন? অর্থাৎ হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল বোরনের আয়নাইজেশন এনার্জি বেরিলিয়াম থেকে বেশি, বাট এটা হয় না। এক্স্যাক্টলি এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে বেরিলিয়ামের যে আয়নাইজেশন এনার্জি সেটা তোমার বোরন থেকে বেশি। এটা কেন হয়? সেটার কারণ হচ্ছে যে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে শুধুমাত্র এই সাইজ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটাই ডিপেন্ড করে না, তার পাশাপাশি আরও কিছু ফ্যাক্টর সেখানে কাজ করে। একটা ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস। তোমাকে আমি দেখাই স্ট্যাবল ইলেকট্রন বিন্যাসটা কি। ধরো এখানে আমি দিলাম বেরিলিয়ামের, যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাই আমি 1s2, তারপরে আমি পাই 2s2। বোরনের যদি ইলেকট্রন বিন্যাস করি তখন সেখানে আমি পাই 1s2, তারপরে 2s2, তারপরে কি 2p1। সো দেখো, আমরা জানি যে ফুল ফিল্ড ওর হাফ ফিল্ড, অর্থাৎ পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল মোর স্টেবল, অর্থাৎ পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটালগুলো যেগুলো আছে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটালগুলো বেশি স্থায়ী। এবং যখন একটা রিলেশনশিপ স্থায়ী, একটা আকর্ষণ বেশি স্থায়ী, তখন সেইখান থেকে তোমার অনেক বেশি শক্তি লাগবে ইলেকট্রনটাকে সরাইতে। তো দেখো এখানে যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে কত? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আসে 2s2। দেখো এখানে s অরবিটাল ফুল ফিল্ড, অর্থাৎ এটা বেশি স্থায়ী, মোস্ট স্টেবল। আর এইটার বোরনের যেই 2p অরবিটাল, শেষ অরবিটাল,
সেই 2p অরবিটাল দেখো 2p1 এটা স্থায়ীও না, সরি এটা পূর্ণও না অর্ধপূর্ণও না, অর্থাৎ পিতে যদি 6টা ইলেকট্রন থাকতো অথবা 3টা ইলেকট্রন থাকতো তাহলে এটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ হতো, এটা বেশি স্টেবল হতো। দ্যাট মিনস ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে বেরিলিয়াম হচ্ছে বোরন থেকে বেশি স্থায়ী। তো স্থায়ী হওয়ার কারণে দেখো প্রত্যেকটা পরমাণুর টার্গেটেই থাকে সে কীভাবে স্থায়ী হইতে পারে। সো তার স্থায়ী বিন্যাসটাকে তুমি খুব ইজিলি ভেঙে দিতে পারবা না, কারণ প্রত্যেকটা পরমাণুর উদ্দেশ্যই সেটা। সো একটা পরমাণু যেহেতু ইলেকট্রন কনফিগারেশনের দিক দিয়ে বেশি স্থায়ী, অ্যান্ড এখান থেকে যদি একটা ইলেকট্রনকে সরাইয়া দাও তখন আলটিমেটলি তার অস্থায়ী ইলেকট্রন বিন্যাস হবে, অস্থায়ী ইলেকট্রন কাঠামো হবে। হ্যাঁ আমি জানি তোমার মাথায় ঘুরতেছে যে ভাই এটার থেকে একটা ইলেকট্রন সরাই দিলে এটা অর্ধপূর্ণ হয়, তখন তো সেটা স্থায়ী হয়, সেটার স্থায়িত্ব পূর্ণ থেকে কম হয়। বাট মেইন কথা হচ্ছে তো এটার ইলেকট্রন বিন্যাসটা যেহেতু বেশি স্থায়ী, ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা যেহেতু বেশি স্থায়ী, সো এইখান থেকে ইলেকট্রনটা সরানোটা বেশি টাফ হবে। দ্যাটস ওয়াই বেরিলিয়ামের যেই তোমার বেরিলিয়ামের যে তোমার আয়নাইজেশন এনার্জি সেটা বোরন থেকে কম হওয়ার কথা থাকলেও এটার স্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য এটার তোমার আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি বেশি হয়। পরীক্ষায় লিখে দেবা। সেম কাহিনী ঘটে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে। দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেন থেকে অক্সিজেন কিসে আছে, ডানে আছে, তার অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি কি হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল। আর তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখো 1s2 2s2, তারপর এখানে থাকে কি 2p3, আর এখানে থাকে 1s2 দেন 2s2 দেন 2p4। তুমি যদি একটু চিন্তা করো দেখো এই যে 2p3 এটা হাফ ফিল্ড আছে, অর্ধপূর্ণ হাফ ফিল্ড, তাহলে এটা হচ্ছে মোর স্টেবল ইলেকট্রন বিন্যাস কাঠামো। আর এখানে 2p4 আছে, এটা হচ্ছে নট হাফ ফিল্ড নট তোমার কি ফুল ফিল্ড, কোনটাই না, পূর্ণ বা অর্ধপূর্ণ কোনটাই না। সো এটা হচ্ছে লেস স্টেবল ইলেকট্রন বিন্যাস কাঠামো, লেস স্টেবল। মাথায় রাখবা যদি ইলেকট্রন বিন্যাস চলে আসে সেইখানে, তাহলে অন্য যে কোনো ফ্যাক্টর থাকুক না কেন দ্যাট ডাজেন্ট ম্যাটার, আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডোমিনেট করবে। সো ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডোমিনেট করলে নাইট্রোজেনের ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি অক্সিজেন থেকে বেশি হওয়ার কথা, বিকজ নাইট্রোজেন বেশি স্থায়ী, অ্যান্ড বেশি স্থায়ী একটা জিনিস থেকে ইলেকট্রনটাকে সরাইতে তোমার খুব বেশি শক্তি খরচ করা লাগবে, রাইট? সো আমরা যদি একটা গ্রাফ আঁকি যে হাইড্রোজেন থেকে কী কী হয়, হাইড্রোজেন থেকে হিলিয়াম, দেন ওগুলো থেকে কী কী আলটিমেটলি হয়। ধরো আমরা একটা গ্রাফ আঁকলাম যে এই বরাবর আমরা দিব হচ্ছে, এই বরাবর আমরা দিব হাইড্রোজেন, এই বরাবর হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর এই বরাবর হচ্ছে আয়নাইজেশন এনার্জি, এই বরাবর হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। সো দেখো আয়নাইজেশন এনার্জি, ধরো এদিকে যে হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি আছে, সেই হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেন। ধরো আমি এটা দিই, ধরো এটা হচ্ছে হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি। হাইড্রোজেনের পরে কি আসে, হিলিয়াম। সো হাইড্রোজেনের পরে হিলিয়ামের যে আয়নাইজেশন এনার্জি আসবে, সেই হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি অত্যধিক বেশি হবে। সেটা বেশি হওয়ার কারণ হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর নর্মালি নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাসের কাঠামো সেটা আরও অনেক বেশি স্থায়ী। সো সেই স্থায়ী ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রনটা সরানোটা সো টাফ, তোমার খুব 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 বেশি শক্তি দেওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই হাইড্রোজেন থেকে হিলিয়ামের যেই তোমার আয়নাইজেশন এনার্জির মান, সেই ভ্যালুটা বেশি হবে। আচ্ছা হিলিয়ামের পরে কি আসে, আমরা একটু পিরিয়ডিক টেবিলটা দেখাই, একটু দেখাই, তাহলে তোমরা করতে পারবা। এখানে যাই পিরিয়ডিক টেবিল, সরি এখানে আসো পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিলে দেখো এখানে ছিল আমাদের হাইড্রোজেন, দেখো এদিকে হাইড্রোজেনের পরে হিলিয়াম। এখন একটা জিনিস চিন্তা করো, হিলিয়ামের পরে যেই লিথিয়ামের যেই আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি সেটা কি হবে। দেখো আমরা হিলিয়ামের পরে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি কী হবে সেটা আমরা হিলিয়ামের সাপেক্ষে না চিন্তা করে হাইড্রোজেনের সাপেক্ষে চিন্তা করি। আমি হিলিয়ামের সাপেক্ষে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি কী হবে এটা আমি জানি না ধরো, কিন্তু আমি তো এতটুকু জানি যে উপর দিক থেকে আমি যত একই পর্যায়ে একই গ্রুপে আমি যখন উপর দিক থেকে নিচে নামবো, একই পর্যায়ে আমি যখন উপর দিক থেকে নিচে নামবো, তখন কি হবে, একই পর্যায়ে উপর দিক থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমবে। অর্থাৎ আমি এতটুকু বলতে পারি লিথিয়ামের যে আয়নীকরণ শক্তি আছে সেটা হাইড্রোজেন থেকে কম, কারণ উপর দিক থেকে নিচে নামতে থাকলে আয়নাইজেশন এনার্জি কি হতে থাকে, কমতে থাকে। সো আমি বলতে পারি লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি হাইড্রোজেন থেকে কম, রাইট? তো লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি যদি হাইড্রোজেন থেকে কম হয় তাহলে এক্স্যাক্টলি কি আসে দেখো তো, লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি যদি হাইড্রোজেন থেকে কম হয় তাহলে কি আসে, দ্যাট মিনস এর পরবর্তী এটা হাইড্রোজেন এটা হিলিয়াম, লিথিয়ামের যে আয়নাইজেশন এনার্জি আছে সেটা হাইড্রোজেন থেকে কম। হাইড্রোজেন থেকে আমি কমাই দিলাম, দেখো হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি হচ্ছে এতটুকু লেভেলের, লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে তার থেকে কম, অর্থাৎ এদিকে হচ্ছে লিথিয়াম। গ্রাফটা বুঝছো? এখন লিথিয়াম থেকে আয়নাইজেশন এনার্জি সামনে বাড়তে থাকবে, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি, লিথিয়াম থেকে ধরো যে
এই বরাবর বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি এতটুকু হবে। এটা হচ্ছে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি। এখন দেখো বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি থেকে দেখো, এখন আমি লিথিয়ামের পরে বেরিলিয়ামে গেছি, তুমি দেখো হিসাবটা দেখো এখানে, সরি এখানে লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেছে। সো লিথিয়াম থেকে বেরিলিয়াম মানে বাম থেকে ডানে যাইতেছে, তাহলে বাম থেকে যদি ডানে যায় তাহলে আয়নাইজেশন এনার্জি কি হয়, বাড়ে। দ্যাট মিনস লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বাড়বে। তো বাম থেকে যদি ডানে যায়, বেরিলিয়াম থেকে যদি বুরনে আসি তাহলে বুরনের আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা ছিল, বাট আমরা পড়ে আসছি বেরিলিয়ামের ইলেকট্রন স্ট্যাবল ইলেকট্রন বিন্যাসের জন্য বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বুরন থেকে বেশি, তাহলে বুরনের আয়নাইজেশন এনার্জি বেরিলিয়াম থেকে কম। দেখো আমরা পড়ে আসছি না সেম জিনিসটা, পড়ে আসছি তো আমরা সেম জিনিসটা পড়ে আসছি তো। দেখো এখানে আসো, এখানে কি পড়ছি, এখানে কি পড়ছি যে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বুরন থেকে বেশি, অর্থাৎ আমি বলতে পারি বুরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম থেকে কম। কেন কম? কারণ বুরনের ইলেকট্রন বিন্যাস কাঠামোটা খুব বেশি স্থায়ী না, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কাঠামো খুব বেশি স্থায়ী। সো বেরিলিয়াম হচ্ছে উপরে, বেরিলিয়াম আয়নাইজেশন এনার্জি হচ্ছে উপরে, বুরনের আয়নাইজেশন এনার্জি হচ্ছে নিচে, অর্থাৎ বুরনের আয়নাইজেশন এনার্জি কম। অর্থাৎ ধরো বেরিলিয়ামের আয়নাইজেশন 15 হইলে বুরনের আয়নাইজেশন এনার্জি 10, তাই তো? তাহলে কী হবে আলটিমেটলি, তোমার বুরনটা কী হবে, তোমার নিচের দিকে নামবে। কিন্তু বুরনটার হওয়ার কথা কী ছিল, আমি দেখাই বুরনটার হওয়ার কথা কী ছিল, আমি দেখি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। বুরনটার হওয়ার কথা কী ছিল, বুরনটার হওয়ার কথা ছিল বেরিলিয়াম থেকে উপরে, অর্থাৎ বুরনের পজিশন এই জায়গাটাতে থাকার কথা ছিল, বাট বুরন এই জায়গায় নাই, বুরন নিচে নামে গেছে। কারণ কি, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল হওয়ার কারণে এটার আয়নাইজেশন এনার্জি বেশি বুরন থেকে। আচ্ছা, বুরনের পরে কি আসে দেখো, বুরনের পরে কি আসে, বুরনের পরে কি আসে দেখো, বুরনের পরে হচ্ছে তোমার, বুরনের পরে হচ্ছে তোমার দেখো, বুরনের পরে কার্বন, বুরনের পরে কার্বন, তাহলে বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কী হবে, বাড়বে, কার্বন। আচ্ছা, তাহলে আয়নাইজেশন এনার্জি কী হইতেছে তোমার, বাড়তেছে। বুরন থেকে কার্বন আয়নাইজেশন এনার্জি বাড়ো, বুরন থেকে কার্বন আয়নাইজেশন এনার্জি বাড়লো। আচ্ছা, কার্বনের পরে কি ভাইয়া, কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি বাড়বে। বাট নাইট্রোজেনের পরে অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা ছিল, অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি কি কথা ছিল, বাড়ার কথা ছিল, অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা ছিল, অক্সিজেন এই জায়গাটাতে থাকার কথা ছিল। বাট অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল। তো স্টেবল হওয়ার কারণে অক্সিজেন কি করলো, আলটিমেটলি নিচে চলে আসলো, অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি নাইট্রোজেন থেকে কম হয়ে গেল। আবার অক্সিজেন থেকে দেন ফ্লুরিনের আয়নাইজেশন এনার্জি বেশি, কারণ কি, ফ্লুরিনের আয়নাইজেশন এনার্জি বেশি, কারণ কি, ফ্লুরিন হচ্ছে তোমার কি, ফ্লুরিন হচ্ছে তোমার কি, আরে ভাই অক্সিজেনের ডানে আছে, বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি কী হয়, বাড়ে। তারপরে ফ্লুরিন থেকে নিয়ন, নিয়নের আয়নাইজেশন এনার্জি আরও অত্যধিক বেড়ে যাবে, কারণ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নিয়নের পরে কে আসে দেখো, নিয়নের পরে আসে সোডিয়াম। সো এখন নিয়নের পরে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি কতটুকু হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমি জানি না নিয়নের সাথে সোডিয়ামের সম্পর্ক কী, বাট আমি এতটুকু জানি লিথিয়ামের সাথে সোডিয়ামের সম্পর্ক একই পর্যায়ে তারা আছে, অর্থাৎ একই পর্যায়ে যখন উপর একই গ্রুপে আছে, একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে যাই তখন আয়নাইজেশন এনার্জি কী হয়, কমে। অর্থাৎ সোডিয়ামের যে আয়নাইজেশন এনার্জি আছে সেটা লিথিয়াম থেকেও কম, সেটা কি লিথিয়াম থেকেও কম। তাহলে লিথিয়াম থেকে যদি কম হয় তারপরে তো হুট করে ড্রপ করবে আয়নাইজেশন এনার্জি, দেখো ড্রপ করে লিথিয়াম থেকেও, এটা ছিল লিথিয়ামের লেভেল, লিথিয়ামের লেভেল থেকেও কমে চলে আসবে কি, কার লেভেল, সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি। তারপরে আবার বাড়তে থাকবে ম্যাগনেসিয়াম এনার্জি, এভাবে বাড়তে থাকবে, এভাবে হতে থাকবে। অর্থাৎ একটা পর্যায়ে শেষ হবে, ড্রপ করবে। দেখো এই একটা পর্যায়ে শেষ হলো, 1 নম্বর পর্যায়ে শেষ হলো, আয়নাইজেশন এনার্জি ড্রপ করছে 1 নম্বর পর্যায়ের নিচে। তারপরে এই যে দেখো এটা যে 2 নম্বর পর্যায়ে শেষ হলো, আয়নাইজেশন এনার্জি হুট করে ড্রপ করছে এটার নিচে। কেন? কারণ এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। এই যে HLINA, এই হাইড্রোজেন থেকে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি কম, লিথিয়াম থেকে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি কম। সো গ্রাফটা দেখছো কত ইজিলি ব্যাপার, পুরা জিনিসটাকে ডেসক্রাইব করতে পারতেছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমি এটা সম্পর্কে পারলে একটা আলাদা লেকচার নিব। ভাই তুমি এস আর পি ব্লকের মৌল যারা আছে প্রত্যেকের আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড বাম থেকে ডানে গেলে কমবে, উপর দিক বাম থেকে ডানে গেলে বাড়বে, উপর দিক থেকে নিচে গেলে কমবে, সব কিছু তুমি প্রেডিক্ট করতে পারবা। বাট ডি ব্লকের ক্ষেত্রে কোনো প্রেডিক্টেবল নয়, আনপ্রেডিক্টেবল একটা গ্রাফ পাবা। এটা নিয়ে আমরা পারলে পরবর্তীতে আমরা একটা লেকচার দিব যে ডি ব্লক
এলিমেন্টসগুলোর আয়নাইজেশন এনার্জি কীভাবে হয়, এটার ক্ষেত্রে আরও অনেক নতুন জিনিস আমাদের পড়া লাগে, মোস্ট প্রবলি রিঅর্গানাইজেশন এনার্জি, তোমার আরও অনেক জিনিসপাতি পড়া লাগে। অ্যান্ড এই ডি ব্লকের আয়নাইজেশন এনার্জির যে গ্রাফটা আছে সেই গ্রাফটা বুঝতে গিয়ে আমার মনে হয় যে ধরো অনেক পাতা খরচ করতেছে, আমি তোমাকে দেখাই। এই যে এখানে এক্সচেঞ্জ এনার্জি পড়তে হয়, তোমার রিল্যাপস এনার্জি পড়তে হয়, তারপরে হচ্ছে তোমার রিঅর্গানাইজেশন এনার্জি পড়তে হয়। এই যে দেখো অনেক অনেক এরকম অনেক পড়াশোনা করছিলাম তোমার। জাস্ট এই যে ডি ব্লকের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা একটু অ্যাটিপিক্যাল গ্রাফ। সো এরকমভাবে অনেক অনেক পাতা খরচ করছি জাস্ট ডি ব্লকের ওই গ্রাফটা বোঝার জন্য। দেখো এটা সবগুলো এই যে ডি ব্লকের প্রত্যেক এই যে গ্রাফ মিলতেছিল না। সো এটা হচ্ছে ডি ব্লকেরটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ডি ব্লকের ক্ষেত্রে তুমি ওইভাবে বলতে পারবে না যে বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, উপর দিক থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কমে। ওই জিনিসটা তুমি ইজিলি বলতে পারবে না, কারণ এরকম দেখবা যে স্ক্যান্ডিনিয়াম থেকে টাইটানিয়ামের আয়নাইজেশন এনার্জি বাড়ছে, আবার টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়ামের আয়নাইজেশন এনার্জি কমে গেছে। এটা থেকে ক্রোমিয়াম বাইরে গেছে, ম্যাঙ্গানিজ বাইরে গেছে, এফি বাইরে গেছে, আবার কোবাল্ট কমে গেছে, নিকেল কমে গেছে, কপার কমে গেছে, জিঙ্ক বাইরে গেছে। মানে যা ইচ্ছা তাই, কোনোটার কোনো ঠিক ঠিকানা নেই, ওইরকম একটা গ্রাফ আসবে। সো এই জিনিসটা ডি ব্লকের এলিমেন্টস দিয়ে যদি কোশ্চেন করে অ্যাপ্লাই করতে যায় না, অনেক ধরা খাবা। আচ্ছা আমি তোমাদের বই থেকে একটু চার্টটা দেখাই। তোমাদের বই যে চার্টটা ছিল, তারপরে আর এক দুটা জিনিস পরে শেষ করে দেবো আজকের লেকচারটা। যদি বই থেকে তোমাদের চার্টটা দেখাই একটু, বই থেকে যদি তোমাদের আয়নাইজেশন এনার্জি চার্টটা একটু দেখাই তাহলে কী হবে দেখো। যা দেখাইছি ওইটাই আছে আর কি, তারপর আমি দেখাইতে চাইতেছি একটু। এই যে দেখো যে চার্টটা তোমাদেরকে পড়ালাম ওই চার্টটাই আর কি। এখানে অ্যাকচুয়ালি সোডিয়ামটা একটু নিচে হবে, যে চার্টটা পড়াইছে ওই চার্টটাই তোমাদের হাজার স্যারের বইয়ে দেওয়া আছে। দেখো চার্টটা এখন বুঝবা কিনা দেখো। দেখো হাইড্রোজেন থেকে ওহো আমি এই হিলিয়াম নিয়ন আর্গনটাও নিচে আসবে, কারণ ওটা তো সেম পর্যায়ে না, সেম গ্রুপে না, বা উপর দিক থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কী হয়, কমে। তো দেখো হাইড্রোজেন থেকে হিলিয়াম বাড়ছে, দেন হিলিয়াম থেকে একেবারে ড্রপ করছে লিথিয়ামে। কারণ কি, হাইড্রোজেন আর লিথিয়াম সেম গ্রুপে, উপর থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জি কমে। তারপরে বেরিলিয়াম বাড়লো পর বুরনও বাড়ার কথা ছিল, বাট বুরন বাড়লো না, কারণ কি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস খুব বেশি স্টেবল। সো বেরিলিয়াম এই জায়গাটাতে ব্যতিক্রম হয়ে গেল, বুরন কমে গেল। তারপরে কার্বন বাড়লো, নাইট্রোজেন বাড়লো, বাট নাইট্রোজেন বাড়ার পরে অক্সিজেন আবার কমে গেল। অক্সিজেন বাড়ার কথা ছিল বাট বাড়লো না, কারণ কি নাইট্রোজেনের অধিক ইলেকট্রন স্টেবিলিটি। তারপরে ফ্লুরিন পর্যন্ত আসলো, ফ্লুরিন বাড়লো, তারপরে ফ্লুরিন থেকে নিয়ন বাড়লো। বাট নিয়নের বাড়াটা এই হিলিয়ামের বাড়ার উপরে যাবে না, তার যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা হিলিয়ামের বৃদ্ধির উপরে যাবে না, হিলিয়ামের আয়নাইজেশন এনার্জির উপরে যাবে না। কেন? কারণ তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো হিলিয়াম একই পর্যায়ের উপর দিক থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন এনার্জি কী হয়, কমতে থাকে না? তাহলে হিলিয়াম থেকে নিয়নের আয়নাইজেশন এনার্জি কম থাকবে, নিয়ন থেকে আর্গনের আয়নাইজেশন এনার্জি কম থাকবে। এবং সেম জিনিসটা দেখো, নিয়ন থেকে আর্গনের আয়নাইজেশন এনার্জি কিন্তু তারা কমিয়ে রাখছে। সো গ্রাফটা কিন্তু তোমার এমনি দেখলে মনে হয় যে আর এটা তো কিচ্ছুই না, কিন্তু প্রত্যেকটা জিনিস এত সূক্ষ্মভাবে চিন্তা করে গ্রাফটা করা হয়েছে, তুমি গ্রাফটা দেখলে বুঝতে পারবে। তারপর দেখো, নিয়ন থেকে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি হুট করে কমে গেলো, এটা আরেকটু নিচে হওয়ার কথা ছিল, তারা সেম লাইনে দিয়ে দিচ্ছে। কারণ কি ভাই, লিথিয়াম আর সোডিয়াম সেম গ্রুপে আছে। সো সেম গ্রুপে এই হাইড্রোজেন, লিথিয়াম, HLiNa, সো সেম গ্রুপে উপর দিক থেকে যখন নিচে নামলাম তখন আয়নাইজেশন এনার্জি কী হলো তোমার, সেম গ্রুপে উপর দিক থেকে যখন নিচে নামলাম আয়নাইজেশন এনার্জি কমতে থাকলো। তাহলে লিথিয়াম থেকে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি কম থাকবে, তাহলে কম। তারপরে আবার বাড়তে থাকলো ম্যাগনেসিয়াম, ইলেকট্রোমিনাস স্টেবল, এই কারণে অ্যালুমিনিয়াম বাড়তে পারে না, অ্যালুমিনিয়াম কমলো। তারপরে এইভাবে সেম জিনিস। বাট এই যে আর্গনের আয়নাইজেশন এনার্জি কিন্তু নিয়ন থেকে কম, কারণ আর্গন আমরা যদি দেখি, আর্গন হচ্ছে নিয়নের নিচে। সো উপর দিক থেকে নিচে নামলে আয়নাইজেশন এনার্জি কমতে থাকে, তারপরে আবার ড্রপ করবে এবং ড্রপ করে সেই সোডিয়ামের নিচে চলে যাবে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। সো এটা হচ্ছে মেইনলি গ্রাফটা, বুঝছো? আচ্ছা এখন অনেক সময় তোমাদের দিতে পারে প্রথম আয়নাইজেশন এনার্জি, দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি, তৃতীয় আয়নাইজেশন এনার্জি, ওরকম একটা জিনিস আসছে ব্যাপারটা। যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে কি? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি মানে প্রথম তুমি ইলেকট্রনটা সরাইতে, অর্থাৎ প্রথম ইলেকট্রনটা সরাইতে যে পরিমাণ শক্তি লাগে। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে প্রথম ইলেকট্রনটা সরানোর পরে যদি আরও একটা ইলেকট্রন সরাইতে চাও, তখন তোমার যতটুকু শক্তি লাগতেছে সেটাকে বলা হয় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সো ধরো আমি তোমাকে একটা কোশ্চেন করলাম যে অক্সিজেন
এবং নাইট্রোজেনের মধ্যে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কার বেশি কার কম। ধরো তোমাকে দিলাম যে আমরা তো জানি নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে আয়োনাইজেশন এনার্জি হওয়ার কথা ছিল অক্সিজেন যেহেতু ডানে আছে, অক্সিজেন আয়োনাইজেশন এনার্জি হওয়ার কথা ছিল নাইট্রোজেন থেকে বেশি, বাট এটা হয় না, মেনলি হয় নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি বেশি। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বের করি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি মানে আমরা ফার্স্টলি প্রথম ইলেকট্রনটা সরাইতে যতটুকু শক্তি খরচ হয়, যেমন এদিকে আমার নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটা আমরা কি পাই 1s2 2s2 দেন 2p3, দেন অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে 1s2 তারপরে 2s2 2p4। সো এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন সরাইলাম, এখানে একটা করে ইলেকট্রন সরাইতে আমার অনেক বেশি শক্তি খরচ হচ্ছে, অর্থাৎ এটা 2p2 স্ট্রাকচার হয়ে যায় n+, একটা ইলেকট্রন সরাইলে তো এটা n+ হয়ে যাবে। এখান থেকে যদি একটা ইলেকট্রন সরাই দিই 2p3 হয়ে যাবে, তখন এটা O+ হয়ে যাবে। এখন এটা দ্যাট মিনস n+ আর O+ এর স্ট্রাকচারটা দেখো, n+ এর ইলেকট্রন কনফিগারেশন কি 2s2 দেন 2p2, O+ এর ইলেকট্রন কনফিগারেশন কি 1s2 দেন 2s2 দেন 2p3। এখন যদি তোমাকে বলি n+ আর এই O+ এর মধ্যে কোনটার আয়োনাইজেশন এনার্জি বেশি, অর্থাৎ এখন যদি আরও একটা ইলেকট্রনকে আমি সরাইতে চাই, তো এখন দেখো O+ এর যেই ইলেকট্রন কনফিগারেশন সেটা স্টেবল হয়ে গেছে, দ্যাট মিনস অর্ধপূর্ণ, O+ গ্রেটার দেন n+ হবে, O+ গ্রেটার দেন কী হবে তোমার n+ হবে। আচ্ছা, এখন আসো তোমাকে দিলাম নাইট্রোজেন আর নাইট্রোজেন প্লাস, এই দুইটার মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি। অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন লেখো, এটা হচ্ছে 1s2 2s2 2p3, আর n+, এটা হচ্ছে তোমার 1s2 2s2 2p2। এখন এই নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি বেশি নাকি n+ এর আয়োনাইজেশন এনার্জি বেশি, অর্থাৎ আমি যদি বলি এটা নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন সরাইতে যে আয়োনাইজেশন এনার্জি লাগে সেটাকে বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এই একটা ইলেকট্রন সরানোর পরে যেই কন্ডিশনটা থাকে সেই কন্ডিশন থেকে যদি আরও একটা ইলেকট্রনকে সরাইতে চাই তখন সেটাকে বলা হয় সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কোনটার বেশি হবে, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কোনটার বেশি। তো বলবো যে ভাই এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস স্টেবল, তাহলে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি n+ থেকে বেশি, অ্যাকচুয়ালি ভুল। দেখো ইলেকট্রন বিন্যাসের যেই ডিটারমিনেন্ট ফ্যাক্টরটা দেখাইছি, যেটা ডোমিনেট করে ফ্যাক্টরটা সব কিছুর ক্ষেত্রে, এটা তখনই ডোমিনেট করে যখন ভিন্ন ভিন্ন অ্যাটমের ইলেকট্রন বিন্যাস তুমি নিতেছো। সেম অ্যাটমের, দেখো সেম অ্যাটম নাইট্রোজেনের সেম অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডোমিনেট করতে পারে না। অর্থাৎ আমি এখানে যেটা দেখাইতেছিলাম, এখানে দেখো আমি নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি বেশি, অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি কম। কীভাবে দেখাইছি, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কম স্টেবল। সো নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা যখন ভিন্ন অ্যাটম ছিল আমার হাতে, দুইটা যখন ভিন্ন পরমাণু ছিল, ভিন্ন পরমাণুর মধ্যে যখন আমি তুলনা করতে যাব তখন ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডোমিনেট করতে পারে বটে, কিন্তু যখন আমি সেম পরমাণুর বিভিন্ন আয়নের মধ্যে যখন আমি তুলনা করব তখন ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডোমিনেট করবে না, বরং সেখানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফ্যাক্টরটা ডোমিনেট করবে। অর্থাৎ যেটার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি বা যেটা সাইজ কম, আলটিমেটলি সেটাই, অর্থাৎ সাইজ যে ফ্যাক্টরটা ছিল বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে ফ্যাক্টরটা ছিল সেই ফ্যাক্টরটাই ডোমিনেট করবে, সেটাই হবে, সেটার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। তো দেখো এখানে আমরা যদি বলি n+ এর সাইজ হচ্ছে n থেকে কম, আমরা আগের লেকচারে পড়ে আসছি ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার থেকে কম হয়, তাহলে ক্যাটায়নের আকার যদি কম হয়, ক্যাটায়নের সাইজ যদি কম হয়, দেখো ক্যাটায়নের সাইজ, নাইট্রোজেনের সাইজ যদি কম হয় n+, নাইট্রোজেনের সাইজ যদি কম হয় n থেকে, নাইট্রোজেনের সাইজটা বেশি, তাহলে এটার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কাছাকাছি আছে, এটার ইলেকট্রনগুলো দূরে দূরে আছে, আকর্ষণ বেশি, ইলেকট্রন সরাইতে বেশি শক্তি খরচ হবে, ইলেকট্রন সরাইতে কম শক্তি খরচ হবে। অথবা এটার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, ZeFF ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি এটা থেকে, Zn ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে বেশি, তাহলে এটার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি মানে এটার ইলেকট্রনগুলোকে ইফেক্টিভলি এটা খুব শক্তে ধরে রাখছে, সো এটার মধ্যে আকর্ষণ বেশি, সরাইতে বেশি শক্তি খরচ হবে। সো এখানে কোন ফ্যাক্টর ডোমিনেট করবে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার অনেক সময় আসতে পারে ফ্যাক্টর কোনটা মেইনলি কাজ করতেছে। ফ্যাক্টর অ্যাকচুয়ালি 3টা কাজ করে, তোমাদের আয়নাইজেশন এনার্জির জন্য 3টা ফ্যাক্টর কাজ করে, যে মোলের আয়নীকরণ শক্তির উপর
নিয়ামকের প্রভাব, 3টা নিয়ামক। একটা হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। দেখো আমরা একই গ্রুপে উপর দিক থেকে যত নিচে নামতেছি পরমাণুর আকার কি হইতেছে তত বড় হইতেছে, আকার যত বড় হইতেছে তত কি হইতেছে তোমার আয়নাইজেশন এনার্জি কমতেছে, তাহলে এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর একটা হচ্ছে উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা অ্যাকচুয়ালি আমি বুঝলাম না, এটি পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক সম্পর্কে তো সবসময় উপশক্তি স্তর বাড়ে না, ঠিক আছে, সবসময় তো উপশক্তি স্তর বাড়ে না, উপশক্তি স্তরে ইলেকট্রন বাড়ে বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে। যাই হোক এটা একটু মনে রাখলেই হবে, কারণ মেডিকেল এডমিশন দিয়ে দিবে যে কোনটা নিয়ামকের প্রভাব না, তখন কিন্তু তোমাকে এইগুলা দিয়ে করতে হবে, ওইখানে কি বুঝছো দ্যাট ডাজেন্ট ম্যাটার। পূর্ণ অর্ধপূর্ণ অরবিটালগুলো পরমাণু অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম ঘটে, এটা আমরা বুঝলাম যে পূর্ণ অর্ধপূর্ণ অরবিটালযুক্ত পরমাণুর অধিক সুস্থিতির কারণে, যে পূর্ণ কিংবা অর্ধপূর্ণ যদি হয় তাহলে এটা অধিক সুস্থিত হয়, সেই কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে কি হয় ব্যতিক্রম ঘটে। অর্থাৎ অক্সিজেনের হওয়ার কথা ছিল বেশি, বাট অক্সিজেন বেশি হয় না, নাইট্রোজেন বেশি হয়ে যায়। আবার ধরো যে বেরিলিয়াম বেশি হওয়ার কথা ছিল, বাট বুরন বেশি হওয়ার কথা ছিল, বুরন বেশি হয় না, বেরিলিয়াম বেশি হয়ে যায়, কারণ এখানে কি ইলেকট্রন বিন্যাস ফ্যাক্টরটা ডমিনেট করে, এটা তুমি লিখে দিবা, ঠিক আছে। তবে মেন কাহিনী হচ্ছে তুমি গ্রাফ বুঝছো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। গ্রাফ যদি বুঝে থাকো তাহলে যে কোনো জিনিস তুমি লিখে আসতে পারবা। ওকে, আমি এই নিয়নটা একটু নিচে যাওয়া উচিত ছিল, এটা একটু নিচে দিয়ে দিই, ঠিকঠাক করে দিই। নিয়নটাই নিচে থাকবে, নিয়নটা হিলিয়ামের উপরে যাবে না, নিয়নটা কি থাকবে তোমার, নিয়নটা হচ্ছে এই জায়গাটাতে থাকবে, নিয়ন হিলিয়াম থেকে উপরে যাবে না, হিলিয়ামের নিচে থাকবে। গ্রাফটা ঠিক করে দিই এখানে, তারপরে নিচে নামাই দাও, নিয়নের পরে এখানে সোডিয়াম, তারপরে পটাশিয়াম বার করে, তারপরে আর্গন, আর্গন আবার নিয়ন থেকে ছোটো থাকবে, আর্গন আবার ড্রপ করবে আবার নিচে, একেবারে বেশি নিচে, এরকম ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।